নির্বাচনের রোডম্যাপ নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ১.৫ বছরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন। এতে অস্পষ্টতার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও সমমনারা। বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনের সকল আলোচনায় আবর্তিত হচ্ছে নির্বাচন ও সংস্কার ঘিরে। কবে হবে সেই ত্রয়োদশ সংসদ নির্বাচন? নির্বাচন হলেই কি ফিরবে গণতন্ত্র? নিশ্চিত হবে আইনের শাসন? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি নির্বাচন, গণতন্ত্র ও আইনের শাসন। আর এই আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন হারুনুর রশিদ, যুগ্ম মহাসচিব বিএনপি। সেই সঙ্গে আরো আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব হারুনুর রশিদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম প্রধান উপদেষ্টার সম্ভাব্য নির্বাচনের সময়সীমার কথা। বিএনপি আসলে কেন সন্তুষ্ট হতে পারছে না? নির্বাচন ঘিরে বিএনপির আশঙ্কার জায়গাটা কোথায়? না, এখানে বিএনপি সন্তুষ্ট হতে পারছে না বা বিএনপি আশঙ্কার মধ্যে রয়েছে, এইটি আমি মনে করি যে ঠিক নয়। বাংলাদেশে গত ১৫ বছর বা ১৬ বছর যে কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছিল এবং সারা দেশে সর্বক্ষেত্রেই যে বৈষম্যের শিকার, সারা দেশের সকল শ্রেণীর পেশার মানুষ ভয়ানকভাবে বৈষম্যের শিকার হয়েছে। দেশে আইনের শাসনের অভাব ছিল, গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থান খুবই খারাপ অবস্থায় ছিল এবং দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। গত ১৫ বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে সঠিকভাবে তাদের ভোট প্রদান করতে পারে নাই, তাদের প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। আমরা গত প্রায় ১৫ বছর যাবতই এই সমস্ত বিষয়ে আইনের শাসন, আপনার গণতন্ত্র এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য সংগ্রাম করে আসছি, লড়াই করে আসছি। আমাদের অনেক সহকর্মী গুমের শিকার হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মামলার আমরা শিকার হয়েছি। এর মধ্য দিয়ে একটা বিস্ফোরণ তৈরি হয়েছে এবং গত জুলাই আগস্টের মধ্যে বাংলাদেশে নতুন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং ফ্যাসিবাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা দেশ থেকে অনেকে পালিয়ে গেছে, অনেকে বন্দী হয়েছে এবং অনেকেই এখনও আত্মগোপনে আছে। সুতরাং বাংলাদেশে জনগণের যে প্রত্যাশা, আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশে এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা অসহিষ্ণু অস্থিরতা বিরাজমান এবং প্রতিদিন কোনো না কোনো এলাকায়, কোনো না কোনো জায়গায় মানুষ রাস্তা বন্ধ করে দিচ্ছে, রাস্তায় দাবি দেওয়া নিয়ে আসছে। স্বাভাবিক কারণেই যে দাবিগুলো যে অযৌক্তিক এটা আমি বলবো না, এদের মধ্যে অনেকগুলো যুক্তিসঙ্গত দাবিও রয়েছে। কিন্তু একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই যৌক্তিক রাজনৈতিক দাবিগুলো, তাদের বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের যে বৈষম্যের শিকার হয়েছে, এগুলো রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন আছে এবং দ্রুততম সময়ে এই বৈষম্য দূর করার জন্য এক বিকল্প পথই হচ্ছে আপনার রাজনৈতিক একটি সরকার। সুতরাং আজকে আমরা বিরোধী দল বা আমাদের সকল রাজনৈতিক দলগুলোই কিন্তু মোটা দাগে আমাদের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের সাথে বৈঠকে আমরা বলে আসছি যে সংস্কার প্রক্রিয়াগুলো যত দ্রুত সম্ভব, মোটা দাগে যেগুলো সংস্কার করা সম্ভব সেগুলো করে দ্রুততম সময় একটা নির্বাচনী রোডম্যাপ দেওয়া হোক। ইভেন এখনও আপনার মাননীয় প্রধান উপদেষ্টা যে ঘোষণাটি জাতির উদ্দেশ্যে দিয়েছেন সেটা অস্পষ্টতা রয়েছে, সুস্পষ্টতা নাই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে 1/11-এর সময়ও যে ফখরুদ্দিন মহিউদ্দিন আর্মি ব্যাগ যে তত্ত্বাবধায়ক সরকার ছিল অবৈধ, সেই সরকারের সময় কিন্তু এক পর্যায়ে গিয়ে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দেওয়া হয়েছিল 2008 সালে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের এই 2 বছর কেন লাগবে? আপনার এত রক্তপাত, এত প্রাণহানির পরে আমাদের এই নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে। তা আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের সাথে বসে যে নির্বাচনের জন্য যে জায়গাগুলো প্রয়োজন, নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করা প্রয়োজন, আপনার নির্বাচনের জন্য প্রশাসনের যে সংস্কার, আপনার জেলা পর্যায়ে থানা পর্যায়ে যে প্রশাসনের সংস্কারগুলো দরকার, সেগুলোর জন্য আপনার কতটুকু আপনার সময় দরকার, সেটি একটা আলোচনার মধ্যে আসা যেতে পারে। ধন্যবাদ জানাচ্ছি জনাব হারুনুর রশিদ। জনাব মাসুদ কামাল, প্রধান উপদেষ্টা যেমনটি জানিয়েছেন 1.5 বছরের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। অন্যদিকে বিএনপি এবং সমমনারা বলছে 2025 সালেই নির্বাচন চায় তারা। নির্বাচন কবে হবে এটি একটি প্রশ্ন এবং রাজনৈতিক যদি বলি যে সরকার কি সকল সমস্যা সমাধানের রক্ষা কবচ হতে পারবে? শুনেন, প্রথমত আমি আপনাকে শেষ দিক দিয়ে শুরু করি। সকল সমস্যার রক্ষা কবচ কেউ হতে পারে না।
তাহলে তো দুনিয়াটা বেহেস্ত হয়ে যেত ভাই। দুনিয়াটা তো বেহেস্ত না, তাই না? সমস্যা থাকবে, সমস্যার সমাধানে আপনাকে পরিকল্পনা করতে হবে, চেষ্টা করতে হবে। আবার নতুন ধরনের একটা সমস্যা তৈরি হবে, সেই সমস্যার জন্য আবার নতুন ধরনের একটা ফর্মুলা আসবে। এটাই দুনিয়ার নিয়ম। তো সেখানে রাজনৈতিক দলগুলো যেমন কিছু সমস্যা তৈরিও করতে পারে, আবার সমস্যার সমাধানও করতে পারে। আবার অরাজনৈতিক দলগুলো তারাও সমস্যা তৈরি করতে পারে, আবার সমাধানও করতে পারে। পার্থক্যটা হলো রাজনৈতিক দলগুলো অবশ্যই সবসময় অরাজনৈতিক শাসনের চেয়ে বেটার। রাজনৈতিক শাসনটা কী কারণে? যে অরাজনৈতিক শাসনের কিন্তু কোনো জবাবদিহিতা নাই। ধরেন ইউনূস সাহেব আমার বিবেচনায় খুবই অযোগ্য কিছু লোককে উপদেষ্টা বানিয়েছেন, এটা আমি মনে করি। আমার মনে করা ভুল হতে পারে, কিন্তু আমি তো মনে তো করি। এখন এই জন্য কি ইউনূস সাহেব আমার কাছে জবাবদিহি করে? ইউনূস সাহেবকে জাতির কাছে কখনো বলছে যে এই যে আমি একজন লোককে নূরজাহান বেগমকে স্বাস্থ্যমন্ত্রী বানাইছি, উনি যোগ্য? ওনার কি এই কথা বলার জন্য কোনো প্রয়োজন আছে? নাই তো, নাই তো। উনি যাকে ইচ্ছা তাকে বানাচ্ছেন, ওনার কোনো জবাবদিহিতা কিন্তু নাই। এবং পলিটিক্যাল পার্টিগুলির ক্ষেত্রে কি হয়? ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি যিনি লিডার উনি একজনকে মন্ত্রী বানাইলেন। যদি জনগণের এটা পছন্দ না হয়, ওনার মধ্যে একটা ভয় কাজ করে যে জনগণ তো আমার এই নির্বাচনটা পছন্দ করলো না, তাহলে যখন আমি আগামীতে 5 বছর পরে এই জনগণের কাছে আবার ভোটের জন্য যাব, যে জনগণ তো এই অপছন্দের দায় আমার উপর চাপাই দিবে। কিন্তু তার কিন্তু একটা প্রতিনিয়ত প্রত্যেকটা পদক্ষেপে তার কিন্তু জবাবদিহিতার একটা প্রয়োজন থাকে, যে জিনিসটা এদের নাই। এবং নাই বলেই হচ্ছে এরকম কাজকর্ম। আমরা চিলাচিলি করতেছি, অনেকে দ্রব্যমূল্য নিয়ে লোকে চিলাচিলি করতেছে, একজনকে সরে আরেকজনকে আনছে, যারা আনছে সে তো আরেক জিনিস। তো এগুলো তো আমরা দেখতেছি রে ভাই, কোনো জবাবদিহিতা নাই। অনির্বাচিত সরকারের সঙ্গে নির্বাচিত সরকারের পার্থক্যটা এই। কাজেই আমরা সবসময় মনে করি যে অনির্বাচিত সরকার দীর্ঘায়িত হওয়া উচিত নয়। সেখানে প্রশ্ন আসে, নির্বাচন কবে হবে, 2025 না 26? সেই প্রশ্নটা জবাবটা আমি দিচ্ছি। আসলেই ডক্টর ইউনূস কি বলেছেন? উনি বলেছেন যদি রাজনৈতিক দলগুলো চাপ দেয় তাহলে আমি 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে দেব। আর যদি প্রত্যাশিত সংস্কার করতে হয় তাহলে 2026 প্রথমার্ধ লেগে যাবে। দেখেন এখানে কি কারণে কিন্তু আমি বলি আপনাকে, প্রত্যাশিত মানে কি? কার প্রত্যাশিত? হারুন ভাইয়ের প্রত্যাশার আমার প্রত্যাশা কি এক না? তো আপনার প্রত্যাশা কি আমার সঙ্গে মিলবে? নাও মিলতে পারে। তো উনি কার প্রত্যাশার কথা বলছেন? উনি কি ওনার প্রত্যাশার কথা বলছেন? সেটাও উনি ক্লিয়ার করেন নাই। যে প্রত্যাশিত সংস্কার মানেটা কি? সংস্কার তো কোনো শেষ নাই রে ভাই। আপনি একটা সংস্কার করলেন, তারপর করার পরেই দেখলেন যে এখানে আরেকটা সংস্কার করা প্রয়োজন, আবার করতে হবে। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। কাজেই যে জিনিসটা প্রশ্ন যে আপনি আসলে কি চান, 2025 ডিসেম্বর চান নাকি 2026 জুন চান, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। শর্তটা আপনি দিচ্ছেন, কেন দিচ্ছেন এটার কোনো আমি মনে করি ঠিক না। উনি বলতেন যে আমার ম্যান্ডেট হলো মানে সংস্কার করা এবং নির্বাচন করা, আমি মনে করি 2026 জুন পর্যন্ত হবে। তো বুঝতাম উনি একটা অবস্থান নিয়েছেন। এই যে ওনার অস্পষ্টতার কারণটা কি, আমি এই কারণটা যদি সময় জানি আমি ব্যাখ্যা করি নাকি? হ্যাঁ, ব্যাখ্যা করি। এই কারণটা হলো বেসিক্যালি এইটা হলো একটা দুর্বল সরকার, খুবই দুর্বল একটা সরকার। যে জোরে কথা বলে সে ভয় পেয়ে যায়। ছাত্ররা বলছে যে সময় দিতে হবে, এই হাসিনা অথবা এই সমস্ত স্বৈরাচারীর বিচারের আগে কে যে নির্বাচনের কথা বলবে সেই জাতীয় শত্রু এবং বেঈমান, বলছে না স্টুডেন্টরা? স্টুডেন্টদের নাগরিক কমিটি নাকি একটা আছে, ওরা তো বলছে বিচার পরে নির্বাচন, তারা তো বলছে। এখন বিচার হইতে কয় বছর লাগবে ভাই? বিচার হইতে কয় বছর লাগবে? শেখ হাসিনাও তো আইসা নিয়েই তো তারেক রহমানের বিরুদ্ধে বিচার শুরু করছিল, শেষ করতে পারছে এত বছরেও? বিচারের একটা নিয়ম আছে, আপনি চাইলেও এখন তার যতদিন বিচার শেষ না হবে, ধরেন বিচার শেষ হইতে 10 বছর লাগলো, 10 বছর কি এই সরকার থাকবে? তো এগুলি তো ভাই হয় না। এখন তো বিএনপি বলতেছে ইলেকশন চাই, জামাত বলতেছে 25-এর মধ্যে ইলেকশন চাই, দেন এদের কি জাতীয় শত্রু বলবে তারা? ওইগুলি ছেলে মানুষের কথা। তো এখন ওইটা শুনে যদি ভয় পেয়ে অস্পষ্টতা থাকে, আবার যদি এখন বিএনপি বলছেন, আপনি দেখেন দুই দিন পরে কি হয়। 2 দিন পরে মানে বিএনপি যে বলছে 25-এর মধ্যে নির্বাচন চাই, এই ইউনূস সাহেব বলবে 25-এর মধ্যে নির্বাচন দেব। এবং আমার
আমি যেটা আমার যে ব্যাখ্যা, আমার ব্যাখ্যা হলো 2025-এর মধ্যেই সমস্ত সংস্কার, ওনার প্রত্যাশিত সংস্কার করেও 2025-এর মধ্যে নির্বাচন করা সম্ভব, এটা আমি মনে করি। যদি পরে আপনাকে আমি এটা অঙ্ক করে ধন্যবাদ বুঝাই জানাচ্ছি দেব। জনাব মাসুদ কামাল। হারুনুর রশিদ, যদি 2025-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়, ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে কি গণতন্ত্র ফিরে আসবে, নিশ্চিত হবে আইনের শাসন? বিগত সময়ের অভিজ্ঞতা আমাদের বলে যে গণতন্ত্রের মোড়কে যাত্রা করে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে। একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে গণতন্ত্র একটা চর্চার ব্যাপার। আজকে সারা পৃথিবীতে যে সমস্ত গণতান্ত্রিক বিশ্বের উন্নত দেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, যেসব দেশে গণতান্ত্রিক সিস্টেম দীর্ঘদিন যাবৎ কাজ করছে, সেখানে আইনের শাসন আছে, সেখানে জবাবদিহিতা আছে। আমরা ৭১-এর পরে, দেশ স্বাধীনতার পর আমাদের যে প্রত্যাশা ছিল যে বাংলাদেশ একটা নতুন রূপে আমরা দাঁড় করাবো, কিন্তু আমাদের প্রথমেই আমরা হোঁচট খেয়েছি। স্বাধীনতার পরপরই যারা সরকার ক্ষমতায় ছিল, শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে আপনার বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত সব রকম হয়েছে। বিচার, নির্বাচনে কারচুপি থেকে শুরু করে সমস্ত অপকর্ম হয়েছে এবং এক পর্যায়ে ক্ষমতা কুক্ষিগত করার জন্য একদলীয় শাসন কায়েম হয়েছে। এরপরে জিয়াউর রহমান এসে বাংলাদেশে একটা বহুদলীয় গণতান্ত্রিক পথ উন্মুক্ত করলেন। বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে একটা রাজনৈতিক চর্চার প্রাণকেন্দ্র তৈরি হলো এবং একটা ভালোভাবে দেশ এগিয়ে যাচ্ছিল। আবার সেখানে হোঁচট খেলো। আবার জেনারেল এরশাদ ক্ষমতা দখল করে আবার উনি সামরিক আইন দিলেন, আবার উনি নতুন দল গঠন করলেন, আবার ৯ বছরের জন্য আমাদেরকে আন্দোলন করতে হলো। আবার একটা কেয়ারটেকার সরকারের মধ্য দিয়ে আমরা প্রতি ৫ বছর পর একটা নির্বাচন প্র্যাকটিস হচ্ছিল। সেখানে আপনার ক্ষমতাসীন দল, বিরোধী দল পাল্টাপাল্টি হচ্ছিল। সেখানে আবার 1/11-এর সময় আপনার এখানে আর্মিরা হস্তক্ষেপ করার ফলে একটা আপনার এটা আবার ভণ্ডুল হয়ে গেল। আবার 1/11-এর 2 বছর থেকে কিংস পার্টি তৈরি করে আপনার ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। যার ফলশ্রুতিতে আবার কিন্তু রাজনীতিতে ফিরে আসতে হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে গেলে আপনার অবাধ চর্চার ব্যাপার লাগবে। যে বিষয়টা আজকে আপনি আলোচনার বিষয়বস্তু নিয়ে এসেছেন, সেটি হচ্ছে মূল বিষয়। এখানে আইনের শাসন নিশ্চিত করতে হবে, আপনার গণতান্ত্রিক চর্চার অবারিত সুযোগ থাকতে হবে এবং এইটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের গণতন্ত্রের যে এখন আমরা শিশু পর্যায়ে আছি, তাহলে আমরা এগিয়ে যাব। আপনি পূর্বের যে সমস্ত ঘটনা রেফারেন্স নিয়ে আসবেন, এই রেফারেন্স দিয়ে লাভ নেই। তার কারণ আমরা কিন্তু ভারতে আজকে ৭০ বছর ৮০ বছর যাবৎ তারা স্বাধীনতার পর থেকেই সেখানে গণতন্ত্রের চর্চা হচ্ছে, যে কারণে তারা একটা গণতান্ত্রিক ইনস্টিটিউশন দাঁড়িয়ে গেছে, সেখানে ব্যুরোক্রেসি স্ট্রং দাঁড়িয়ে গেছে, নির্বাচন কমিশন জবাবদিহিতার মধ্যে দাঁড়িয়ে গেছে। কিন্তু বাংলাদেশে তো আমরা এই জায়গাটা দাঁড় করাতে পারিনি, যে আমাদের জাতীয় ঐক্যের মারাত্মক ঘাটতি ছিল। আমরা জাতীয় ইস্যু নিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো এই দায়কে অস্বীকার করতে পারে না। রাজনৈতিক দল তো দায় অস্বীকার করছে না, কারণ এই জায়গাগুলো তো রাজনীতি যদি ঠিক হয়ে যায়, রাজনীতি ঠিক করার জন্যই তো আজকে আপনার এই আগস্ট এবং জুলাইয়ের বিপ্লব হয়েছে এবং রাজনীতিকে ঠিক পথে নিয়ে আসার জন্য তো এ থেকে আমাদের বোধোদয় উদয় হচ্ছে, শিক্ষা আসছে যে না, বাংলাদেশে এখন আমাদেরকে একটা রাজনীতি গণতান্ত্রিক পথে আমাদের চলতে হবে। যারা বারবার এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে কিন্তু মেসেজ দেওয়া হচ্ছে, যে কারণে এটাকে যদি আপনার আবার দীর্ঘায়িত করা হয়, এটা জনগণের কাছে ভিন্ন মেসেজ যাবে। যে কারণে আপনার আজকে রাষ্ট্রের সমস্ত জায়গায় একটা স্থবিরতা বিরাজ করছে। তার কারণ রাষ্ট্রের অন্যান্য অঙ্গগুলো আপনার একটা নির্বাচিত সরকারের কাছে দায়বদ্ধতা যেভাবে আছে, যেটা আমাদের উনি বললেন যে অনির্বাচিত সরকারের কাছে কিন্তু সে দায়বদ্ধতা বা জবাবদিহিতার জায়গাটা দুর্বল। যে কারণে সমাজে যে অস্থিরতা বাড়ছে, সমাজে যে হানাহানি হচ্ছে, আজকে দেখেন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনা, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, গুমের শিকার হচ্ছে এখনো। তো সেই জায়গাগুলো কিন্তু যখন আপনার একটা জবাবদিহিতার জায়গায় আসবে, ইভেন ঢাকা শহরে আপনি যানজটের কথা দেখেন না কেন, যানজটের যে ভয়াবহ একটা অবস্থা, সেইখানে যে ধরনের স্টেপগুলো নেওয়া দরকার, পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেইটা তো সেই ধরনের আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না দৃশ্যমান। দ্রব্যমূল্যের কথা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী গত 15 বছর যে দুর্দান্ত প্রতাপের সাথে আপনার যে দায়িত্ব পালন করছিল, সেখান থেকে তাদেরকে ফিরে আসতে হচ্ছে, যে কারণে তারা এখনও তাদের মেরুদণ্ড সোজা করতে পারেনি। প্রশাসনের মধ্যে আজকে গত 15 বছর যারা আপনার বেনিফিশিয়ারি ছিল বা সরকারের দোসর ছিল, তাকে কি আমরা এই 4 মাসে পরিষ্কার করতে পেরেছি? সুতরাং আপনারা বারবার অভিযোগ করছেন যে প্রশাসনে স্বৈরাচারের দোসর রয়েছে, সেই প্রশাসন আসলে গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে নিশ্চিত করবে? সরকার প্রশাসনের মধ্যে দোসর আমরা বারবার বলছি তো, যে গত 15 বছর যাবৎ যারা আপনার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবি দখল করেছিল এবং আজকে রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে আপনি বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটার ক্ষেত্রে তো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের কোনো ঘাটতি নাই, কিন্তু আজকে এই সব ক্ষেত্রে আমরা দুর্বলতা দেখছি, দীর্ঘসূত্রিতা দেখছি। সুতরাং এই জায়গা থেকে যদি আপনি দ্রুততম সময়ের মধ্যে
আমরা নির্বাচনের কথা কেন বলছি, যে বাংলাদেশে নির্বাচিত সরকার দীর্ঘদিন থেকে অনুপস্থিত, এবং একটা যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের যদি কোনো এজেন্ডা না থাকে, তাহলে তো আপনার এই সরকারের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু করতে প্রশাসনকে সেভাবে দায়িত্ব দিতে কোনো সমস্যা হবে না। এবং নির্বাচন আপনার সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যদি অনুষ্ঠিত করতে, একটা গ্রহণযোগ্য আন্তর্জাতিক জাতীয়ভাবে এবং জনগণের কাছে যদি গ্রহণযোগ্য নির্বাচন হয়, ক্ষমতায় কে আসবে না আসবে নির্বাচনী সেটা ফলাফল প্রকাশিত হবে, ঠিক আছে না? যে কারণে আপনার এখানে এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু দেখেন, রাষ্ট্রের এত সমস্যার পরও আমরা গত এক সপ্তাহ যাবৎ প্রতিনিয়ত প্রতি চ্যানেলে আলোচনা হচ্ছে এই একই অভিন্ন বিষয় নিয়ে। রাষ্ট্রে তো অনেকগুলো সমস্যা রয়েছে। আমি আজকে আপনার বিভিন্ন অধিদপ্তর বা বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের মধ্যে যে এখনো হতাশা বিরাজ করছে, যে যারা বিগত সময়ে এইসব জায়গাগুলোতে তাদের কর্তৃত্ব, তাদের প্রভাব বিস্তার করে হয়েছে, তারা এখনো বিদ্যমান আছে। তাহলে আমরা কি সংস্কার করবো? রাষ্ট্রকে এখন বলতে হবে যে এই যে আগামী জুলাই পর্যন্ত আমি সংস্কারের কাজ করতে চাচ্ছি, এবং সংস্কার তো করতে গেলে রাজনৈতিক দলকে নিয়েই করতে হবে। আপনি বলছিলেন আওয়ামী নেক্সাসে যারা যুক্ত ছিল তাদের বিচারের আওতায় আনা আওয়ামী লীগ নেক্সাস শুধু না, আওয়ামী লীগ নেক্সাস মানে এই সময় তো যারা এই অপরাধের সাথে জড়িত ছিল, সে আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, অন্য কেউ হতে পারে, যারা এই কাজগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে আপনি আইনের বিচারের আওতায় আনবেন না। আজকে বাংলাদেশে যদি আপনি এটা না আনতে পারেন, বাংলাদেশ জীবনও ঠিক হবে না। সুতরাং কিন্তু আমরা যাবতীয় ঘটনার বিগত ১.৫ দশকে আমরা যে স্বৈরতন্ত্র দেখেছি, যে অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন দেখেছি, আওয়ামী লীগ এর পেছনের মূল হোতা। আওয়ামী লীগের বিচার নিয়ে বিএনপি কি ভাবছে, আমি সেই প্রশ্নটা আপনার কাছে রেখে যেতে চাই। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে নির্বাচন, গণতন্ত্র ও আইনের শাসন এই শিরোনামে। আবারও ফিরছি আলোচনায়। জনাব হারুনুর রশিদ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি অনেকদিন ধরেই আমরা দেখছি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, এমনটি আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ফিরতে দেবে না ছাত্র জনতা, এমনটি বলছে জাতীয় নাগরিক কমিটি। আওয়ামী লীগের বিচার নিয়ে বিএনপি কি ভাবছে? বৈষম্য বিরোধী ছাত্র বা নাগরিক কমিটির যে দাবি, তাদের সাথে আমাদের এই ব্যাপারে কোনো ভিন্ন মত নাই। অবশ্যই গত আগস্ট জুলাই যে গণহত্যা তারা চালিয়েছে এবং গত ১৫ বছরে তারা যে দুঃশাসন চালিয়েছে, এটার বিচার হতেই হবে, এবং বিচার অলরেডি শুরুও হয়েছে। এবং ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতা আসুক না কেন, এটা কন্টিনিউ করবে। এবং বাংলাদেশে আওয়ামী লীগ নতুন করে আর আবির্ভূত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা নিবন্ধন বাতিল, নিবন্ধন রাখা না রাখা, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, আপনি দেখেন এই 4 মাসের মধ্যে বাংলাদেশে অনেকগুলো জাতীয় কর্মসূচি গিয়েছে, বিজয় দিবস গিয়েছে, আওয়ামী লীগ 7ই মার্চ পালন করে না, ওদের 4ঠা নভেম্বর পালন করে, এই সমস্ত 7ই নভেম্বর পালন করে। এইসব দিবসগুলোকে তারা একটা জায়গায় কোনো জায়গাতে দুজন ছেলে দাঁড়াতে পেরেছে? পারবে না। তার কারণ এই গুমের সাথে, বিচারবিরোধী হত্যাকাণ্ডের সাথে বা রাষ্ট্রীয় সম্পদ পাচার করার সাথে সমস্ত আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং ইভেন শেখ হাসিনার বাড়ির কর্মচারীও এই অপরাধের সাথে জড়িত। সুতরাং আপনার আওয়ামী লীগের বিচারের প্রশ্নে আমি মনে করি না যে বাংলাদেশের জাতীয়ভাবে ঐক্যমতের জায়গায় আছে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে গেলে তাদের এই অপরাধগুলোর বিচার হওয়ার পর তারা যদি সে ব্যাপারে ক্ষমাপ্রার্থী হয় জাতির কাছে, সেইটা তখন জনগণ সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে আপনার নতুন করে পুনর্বাসনের কেউ চেষ্টা করে, এটা হবে জাতির জন্য আত্মঘাতী এবং দেশে কোনো আইন শৃঙ্খলা বলে কিচ্ছু থাকবে না, কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। আর বৈষম্য বিরোধী ছাত্ররা বা নাগরিক ঐক্য বা নাগরিক কমিটি, তারা যে ধরনের দাবি দেওয়া করছে যে আপনার তাদের বিচার না হওয়া পর্যন্ত আপনার কোনো নির্বাচন হবে না, এইটা আমি মনে করি না যে কোনো যৌক্তিক দাবি। বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। বিচার প্রক্রিয়া চলমান থাকবে এবং নির্বাচন যথাসময়ে আপনার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার কারণ এখানে আজকে রাষ্ট্রের সমস্ত নির্বাচিত স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়া হয়েছে, ইভেন ইউনিয়ন পরিষদগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা বলেছি। তার ইউনিয়ন পরিষদে এখন বিদ্যমান ইউনিয়ন পরিষদের মধ্যে 1/3-এরও বেশি অনির্বাচিত, বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান আছে। গোটা পরিষদ, যেটা গত 50 বছরে কোনোদিন হয়নি। তারপরে যারা নির্বাচিত হয়েছে তারাও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে এসছে, যে কারণে আমরা সেই পরিষদগুলো ভেঙে দিতে বলেছি। এই জায়গাগুলো নির্বাচন না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার একটা আইন করে সেই সব জায়গাগুলোতে একটা অস্থায়ী বডি বসিয়ে মানে এই
অন্তর্বর্তীকালীন সময়ে এই জায়গাগুলো জনগণের সেবা নিশ্চিত করতে হবে। সেখানে যদি কিছু ভাতা দিতে হয় তাদেরকে ভাতা দিবে, অসুবিধা তো কিছু নাই। কিন্তু আপনার এই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, যারা এই ধরনের ইমোশনাল কথাবার্তা বলছে, এটা সঠিক না। দেশ আরো সাংঘাতিকভাবে সংকটের মধ্যে পড়বে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য ঘিরে প্রশ্ন এসেছে, গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কি সামনে নির্বাচনে অংশ নিতে পারবে? পারবে কিনা এটা তো ডিপেন্ড করবে সরকারের সিদ্ধান্তের উপর, নির্বাচন কমিশন কি বলে এটার উপর। নির্বাচন কমিশনের কিছু বক্তব্য তো থাকে। ইতিমধ্যেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছে যে আওয়ামী লীগের নির্বাচনে আসা না আসার রাজনৈতিক সিদ্ধান্ত। হ্যাঁ, এটা সব নির্বাচন কমিশনই বলে, যেটা নাকি বললে বিতর্ক হতে পারে, বিতর্ক এড়ানোর জন্য তারা এগুলি বলে। আগের বারও এই যে জানুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতা, এই নির্বাচনে আসবে কি না আসবে, এটা বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত, এগুলি আগের কমিশনও বলছে, এগুলি বলতে থাকবে, এগুলি কোনো সমস্যা নেই। বাট এটা হলো সরকারি সিদ্ধান্ত আমি মনে করি। এবং তারপরেও একটা বাস্তবতা বলে একটা ব্যাপার আছে। ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরেন যে সরকার বলল যে কোনো রাজনৈতিক দলই, মানে নিষিদ্ধ নয় এমন সকল রাজনৈতিক দলই নির্বাচন করতে পারবে, সরকার বলল। বলার পরও কি সব রাজনৈতিক দল ইলেকশনে আসে? 2014 তো নির্বাচনে বিএনপি বাধা দেয় নাই, বিএনপি তো নির্বাচনে যায় নাই। বিএনপির নিজস্ব একটা পলিটিক্স, তারা মনে করেছে আমার যাওয়া ঠিক হবে না। 2024-এও বিএনপি যায় নাই তো, এটা বিএনপি পলিটিক্স। এখন আগামীতে আওয়ামী লীগ আসবে কিনা, ধরা যাক আওয়ামী লীগ আসতেও চায়, ধরা যাক হাইপোথেটিক্যালি ধরেন, আপনি আসলেই কি আসতে পারবে? কারণ প্রচুর লোক তো বিএনপি আওয়ামী লীগের আছে যাদের বিরুদ্ধে মানে সরাসরি ব্যক্তি হিসেবে তাদের বিরুদ্ধে নানা ধরনের ভয়ঙ্কর রকম অপরাধের অভিযোগ আছে, মামলা আছে। সেই মামলাগুলির মুখোমুখি, যেমন ধরেন বিএনপির প্রথম সারির একদম শীর্ষস্থানীয় যারা আছিলেন, যাদেরকে আমরা প্রতিদিন টিভি খুললেই যাদেরকে দেখতে আমরা বাধ্য হতাম, এরকম ধরেন যত নেতা ছিল, তার 80% তো দেশ থেকে পলাইছে। কেন পলাইলো? তাদেরকে কেউ পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছিল, হাতে পায়ে ধরছিল, ভাই আপনি দেশ থেকে পালান। তারা তো নিজ দায়িত্বে জীবনের রিস্ক নিয়ে নানাভাবে পালাইছে। তো এই পালিয়ে যাওয়া লোকগুলো ইলেকশন কীভাবে অংশ নেবে? তারা যে ভয়ে পালিয়েছিল সেই ভয়টা কি এখনো দেশের সাধারণ মানুষের আচরণে আপনি টের পান না? হাসান মাহমুদ দেশে এসে ইলেকশন করতে পারবে? এদেশের মানুষ তাকে ছেড়ে দেবে? অথবা ওবায়দুল কাদের যেরকম সারাক্ষণ মুখ টুক ভ্যাংচে ভুংচে কথা বলতো, তার ওই ভ্যাংচানো মুখ দেখার জন্য দেশের মানুষ খুব আগ্রহী। আসে না কেন? আসুক না ভাই, এয়ারপোর্ট তো খোলা, আসতে কেউ না করবে, যাইতে তো বাধা দেয়, আসতে তো কেউ বাধা দেবো না, আসুক। সে তো খালি খেলা হবে করছে, তো খেলার জন্য আসুক সে, তো কোনো সমস্যা নাই, তাদেরকে বন্ধ করা দরকার নেই। এখন যদি মনে করেন আওয়ামী লীগের এই নেতৃত্বের কেউ আসলো না, একদম তৃণমূল পর্যায় থেকে কোনো একজন আওয়ামী লীগের এরা এসে বললো আমি ইলেকশন করব, এবং সে বলতেছে যে আমার কোনো দায়িত্ব নেই, তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নয়, ধরা যাক, তো তাকে আপনি ইলেকশন করতে দিবেন না কেন? তার কি এই দেশের নাগরিক না? সে কি ভোট দিতে পারবে না? সে তো ভোট দিতে পারবে। এখন যে লোকটা ভোট দিতে পারবে সে ইলেকশন করতে পারবে না কেন? আমি কিন্তু আমার কমন সেন্স থেকে বলতেছি, এবং আমি তো মনে করি তাকে আপনি বাদ দিতে পারেন না। এখন যদি দল বন্ধ, ঠিক আছে, দল বন্ধ করেন, সে স্বতন্ত্র হয়ে ইলেকশন করবে। জামাত ইলেকশন করে নাই, করছে তো, তাকে ইলেকশন করতে দিবেন না কোন আইনে? জনাব মাসুদ কামাল, আমরা ধরে নিলাম যে আইনগত অধিকার আছে, নৈতিক অধিকার থাকবে না কেন? সে ইলেকশন করবে, সে বলবে ওই আওয়ামী লীগ ছিল, ওই আওয়ামী লীগের সঙ্গে আমার, ওই আওয়ামী লীগ যে অন্যায় করছে ওই অন্যায়ের আমি পার্ট হব না। ওই ওটা হাসিনা করছে, ওটা হাসিনার সমস্যা। আওয়ামী লীগ কি দলগতভাবে কোনো রেজলিউশন নিয়ে কোনো অন্যায় করছে? হাসিনা করছে, হাসিনার সমস্যা। আমি হাসিনাকে অন করি না। যদি কেউ বলে তাহলে তাকে আপনি কিভাবে বাতিল করবেন? এটা হয় না। শুনেন, অপরাধ সরকার করেছে, আওয়ামী লীগ সরকার করেছে, আওয়ামী লীগ দলীয়ভাবে করেছে, এটা যদি কেউ বলতে পারে, বলে কেউ আনন্দ পাইতে পারে, আমি পাই না, আমি এভাবে মনে করি না। কারণ আমি মনে করি যে এই ধরনের অপরাধী ব্যক্তি খুব বেশি হলে, যদি আমি খুব বাড়িয়ে ধরি, তাও 1 লাখের বেশি হবে না। আওয়ামী লীগকে ভোট দেয় এমন লোকের সংখ্যা এই দেশে কমপক্ষে 2 কোটি। তারা আওয়ামী লীগকে ভোট দেয়, আগামীতেও দিবে। একই ঘটনা বিএনপির ক্ষেত্রেও।
বিএনপিকে বিরুদ্ধে আওয়ামী লীগ বলে নাই যে বিএনপি একটা সন্ত্রাসী দল, অমুক দল তমুক দল, জিয়াউর রহমান পাকিস্তানের চর বলছে তো, বলে কি হয়েছে? বিএনপি ভোট কমাতে পারছে? বিএনপি যারা সমর্থক তারা কি সব মানে আত্মগোপনে চলে গেছে? আত্মগোপনে গেছে, তারা কি চান্স পেলে বিএনপিকে ভোট দিবে না? তখনও দিতে, এখনও দিবে। এত বিপুল সমর্থককে আপনি দেশ থেকে তো ভাই মুহূর্তে তো আপনি ভ্যানিশ করে দিতে পারবেন না। যদি ভ্যানিশ করে দিতে না পারেন, সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে, যদি আপনি দলকে আটকায় দেন যে দল তুমি নির্বাচন করতে পারবে না, দল নিষিদ্ধ, তখন কি হয় জানেন? ওই দলের যারা ক্রিমিনাল তারা এক ধরনের সুবিধা পায় যায়। কারণ জার্সি বদলের প্রচলন আমাদের রাজনীতিতে আছে। হ্যাঁ, দলের ক্রিমিনালরা সুবিধা পাওয়া যায়। কিন্তু আজকে আপনি বলেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, যেই বলবেন সেই দেখবেন আওয়ামী লীগের যারা সাধারণ লোক, যারা একদিন শেখ হাসিনাকে ওন করতো না, শেখ হাসিনার অপকর্মের দায়িত্ব নিত না, তারাও কিন্তু ভাববে যে শেখ হাসিনাকে নিয়েই আমার দলটাকে বাঁচাতে হবে। কাজেই আমি মনে করি দেশটাকে যদি আপনি গড়তে চান তাহলে সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে। বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। সেক্ষেত্রে আমি মনে করি যে অপরাধী তাকে শাস্তি দেন, এবং এই অপরাধীর সংখ্যা অচেনা কেউ না। আমরা সবাই জানি যে কোন এলাকায় কে কে কী করছে, এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করে সবাই বলে দিবে। ওই লোকগুলিকে বিচারের আওতায় আনেন বিচার। আপনি যদি ঢালাওভাবে যদি আপনি পুরো আওয়ামী লীগ কি করেন, তাহলে কিন্তু আপনি 2 কোটি লোককে একবারে ব্লেম দিয়ে দিলেন। সেটা আপনি পারবেন না, চেষ্টা করতে পারেন, পারবেন না। জামাতের মধ্যে একটা ছোট দলকে আওয়ামী লীগ 15 বছরে নিঃশেষ করতে পারে নাই। জামাত তার অফিস খুলতে পারতো না। সমস্ত লিডার কিনা যে জামাতকে নিঃশেষ করতে পারছে, জামাত আরো শক্তিশালী হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে এটা করবেন, নিঃশেষ করতে পারবেন না। আওয়ামী লীগ একটা বড় দল। পঞ্চদশ সংশোধনী মামলায় হাইকোর্টের রায় ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। এর মধ্য দিয়ে কি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অবসান ঘটবে কিনা, সেই প্রশ্নটি আপনার কাছে রাখছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের এ পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, পঞ্চদশ সংশোধনী মামলায় হাইকোর্টের রায় ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। কিন্তু আমরা এই ব্যবস্থাকে কলঙ্কিত করতে দেখেছি রাজনৈতিক দলকে। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া কার্যকরভাবে এই ব্যবস্থাকে আসলে যদি বলি যে পথ চলতে পারবে? শুনেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমি আওয়ামী লীগ বলবো না, শেখ হাসিনা ছাড়া আর কারো আপত্তি ছিল না। যখন সংবিধান সংশোধিত হয় তখন বিভিন্ন কমিটি করছে না, আওয়ামী লীগও কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে যায় নিয়ে ওই কমিটির কাছে বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের তাদের কোনো আপত্তি নাই। এইভাবে সংসদীয় কমিটি সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে সংসদীয় কমিটি কিন্তু এইভাবে সব করছিল। কিন্তু যেদিন প্রকাশ করবে তার আগের দিন হঠাৎ করে শেখ হাসিনা বললো এটা থাকবে না। এই দেশে আসলে কোনো আইন কানুন নিয়ম বিচার কিচ্ছু ছিল না। ওই এক মহিলা যা চাইতেন তাই উনি সবাইকে করতে বাধ্য করতেন। বললাম তো, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের এই মাপের স্বৈরাচারী স্বেচ্ছাচারী কোনো মানুষ বাংলাদেশের মাটিতে এর আগে আসে নাই। উনি ওনার ইচ্ছা মতো করছেন। উনি ছাড়া এই ব্যবস্থার বিরোধিতা কেউ করে নাই। তাহলে আবার যদি আসে সবাই এটাকে ওয়েলকাম করবে, উনি হয়তো করবেন না। তো উনি না করলে কি আসে যায়? শেখ হাসিনা কি বাংলাদেশে আবার আসবে? আপনি আশা করেন এটা? যদি উনি আশা করেছে চট করে নাকি ঢুকে পড়বে, চট করে কোথায় ঢুকবে? এত সোজা বাংলাদেশের মানুষ তারা ভুলে গেছে। আমি আপনাকে বলে যাই, একটা ভবিষ্যৎবাণী করে যাই আপনাকে, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার পাই রাখতে পারবে না। ওনার কাম সারা, এটা রিয়েলিটি, মানতে হবে। এটাকে মেনে নিয়ে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, এটা মেনে নিয়ে রাজনীতি করতে হবে। শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক, একদম অপ্রাসঙ্গিক। তাকে নিয়ে রাজনীতি করতে গেলে আওয়ামী লীগ আবার বিপদে পড়বে। কাজেই এই যে যখন তত্ত্বাবধায়কটা আসবে, আমি মনে করি সবাই খুশি হবে। তবে ক্ষমতায় যাওয়ার পর আবার কার কি মতলব হয় জানি না। অনেক মতলব অনেকেরই হয়েছে, এর আগে দেখা গেছে যে কিভাবে নিজেদের মতো করে সাজানো যায়, ওই চেষ্টা অনেকে করছে। আগামীতে হয়তো করতে পারে, কি করবে যাই না। তবে তত্ত্বাবধায়ক সরকার এখন যেহেতু কেউ ক্ষমতায় নাই, সবাই এটা চায়, সবাই পছন্দ করে যে আসুক, এটা আসবে। তারপরে কি হবে সেটা আমরা তো পরে দেখতে পারবো। কিন্তু আগামী নির্বাচনটা এরকম একটা নির্দলীয় সরকারের অধীনে হতে যাচ্ছে। তবে তারপরে আরেকটা কথা আছে, এই যে রায়টা কোনো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট না এই কারণে কি, যে এখন তো ধরেন আপনার একটা সংবিধান সংস্কার হচ্ছে, সংবিধান সংস্কার কমিশন তাদের রিপোর্ট অলরেডি পেশ করা শুরু করছে। এটা নিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনাও হবে। সেখানে আপনি শিওর থাকেন তত্ত্বাবধায়ক সরকারটা থাকবে সংবিধানে।
যেহেতু থাকবে, ওইটাই যদি সবার মানে ঐক্যবদ্ধ জাতীয় ঐক্য, তারা জাতীয় ঐক্য একটা কমিশন করছে, যদি জাতীয় ঐক্য ওইটাই যদি হয়, মূল বক্তব্য হয়, তাহলে তো আর কোনো সমস্যা নাই। তখন মানে কি আছে না আছে এগুলি সব ইমেটেরিয়াল। তখন ওইভাবে জাতীয় ঐক্যের মাধ্যমেই মানে জনদাবি হিসেবেই ওটা বাস্তবায়িত হয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল হারুনুর রশিদ। যেমনটি আসলে অ্যাটর্নি জেনারেল জানিয়েছে যে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকার রূপে রূপান্তরিত হবেন। না, উনি যে অ্যাঙ্গেলে বলেছেন যে যেহেতু পঞ্চদশ সংশোধনী উচ্চ আদালতের রায়ে বাতিল করা হয়েছে, স্বাভাবিক কারণেই ত্রয়োদশ সংশোধনী যেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেটা আবার পুনর্বহাল হবে। পুনর্বহাল হলে সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে। স্বাভাবিক কারণে এইটা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু আপনার কিছু গুণগত পার্থক্য আছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে সুনির্দিষ্ট প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর একটা সদস্য সংখ্যার একটা সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা ছিল, কিন্তু এখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কোনো সংখ্যা আপনার কোনো নির্ধারিত নেই। প্রয়োজনে নতুন নতুন উপদেষ্টা নিয়োগ দিতে পারবেন। বিষয়টা হচ্ছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু এটা সেটেল ইস্যু ছিল। আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল এবং বিএনপিরও দাবি ছিল যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের সময়ে একটা গঠন করা হোক। বিএনপি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের বা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আমাদের ষষ্ঠ সংসদে পাশ করেছিল। এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত কে করলো? কে.এম. হাসান জিয়াউর রহমানের সময় আপনার বিচারপতি হিসাবে উচ্চ আদালতে নিয়োগপ্রাপ্ত হন। অত্যন্ত ভালো একজন বিচারপতি ছিলেন এবং ওনার বিচারিক যে সমস্ত রায় বা এই সমস্ত কিছু নিয়ে বিচার অঙ্গনে কোনো অভিযোগ ছিল না। এখন আপনি এই ব্যবস্থাকে বিতর্কিত করা যায়। ইভেন 96 সালে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, পদ্মার অন্তরালে যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, সেখানে যারা গঠন করার সময় উভয় বৃহত্তম রাজনৈতিক দলের সাথে কাদেরকে নেওয়া যায় সেভাবে আলোচনা হয়েছে, সেভাবে তারা উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। 2001 সালেও তাই হয়েছে। আওয়ামী লীগ একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে 1990 সালের পরিবর্তনের পর যে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনার বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে নির্বাচনটা হলো, সেটাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল। তার অধীনে নির্বাচনে আওয়ামী লীগ আপনার পরাজিত হয়েছে এবং ওইখানে বিএনপি মেজরিটি নিয়ে ক্ষমতা এসছে। আবার আওয়ামী লীগ আন্দোলন করে যেটা আপনার 96 সালে তত্ত্বাবধায়ক সরকার অধীনে আবার নতুন করে নির্বাচন হলো, সেখানেও আওয়ামী লীগ কোনো মেজরিটি পায়নি। ওখানে আপনার জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল কিনে তাদেরকে কোয়ালিশন সরকার করতে হয়েছে। এই জন্য আওয়ামী লীগ কিন্তু স্পষ্ট বুঝে গেছে মেসেজ যে আওয়ামী লীগ যাই করুক না কেন, জনগণের সমর্থন নিয়ে মেজরিটি ভোট নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না। পদ্মার অন্তরাল থেকে অন্য কোনো শক্তির ছত্রছায়ায় অন্য কোনোভাবে আসতে হবে, যে কারণে বাংলাদেশে আপনার 21শে আগস্টের সৃষ্টি করা হয়েছে। আপনার তারপরে বাংলাদেশে আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ভণ্ডুল করার জন্য 111 এসছে এবং একটা বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে। এবং আমি মনে করি যে এখন যেহেতু পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে, সুতরাং আর এমনি তো আপনার সংবিধানের সংস্কার আসবেই। তারপর পঞ্চদশ সংশোধনী সহ বিগত সময় সংবিধানের যে মানে মৌলিক কাঠামোগুলোকে যেভাবে পরিবর্তন করা হয়েছে এবং এগুলো সংবিধানের সাথে অনেক অনুচ্ছেদ আছে যেগুলো সাংঘর্ষিক, যে কারণে এগুলো পরিবর্তন আসবে। যেটা নিয়ে কাজ করা হচ্ছে, আমি মনে করি যে এটার পরিবর্তন আসবে। তবে আপনার ভবিষ্যতে বাংলাদেশে যেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এই শুধু আগামী নির্বাচনই নয়, পরবর্তী নির্বাচন নিয়েও যেন সরকার পরিবর্তনের সাথে নির্বাচনে সহিংসতা, নির্বাচনে অনিয়ম, নির্বাচনে পক্ষপাতিত্ব, এইসব বিষয়গুলো যেন আমাদের দূর হয়ে যায়। জাতিকে যদি সত্যিকার অর্থে একটা লক্ষ্যে নিয়ে যেতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন যে গত 50 বছরে বাংলাদেশে আমরা ব্যর্থ হয়েছি যে আমাদের মধ্যে একটা বিভাজন ছিল। চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা জাতীয় ইস্যু নিয়ে, আমরা আপনার আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমরা কখনো একমত হতে পারি নাই। তো আল্লাহর রহমতে এখন একটা অন্তত পক্ষে যে পরিবর্তনটা হয়েছে, যে এখানে আওয়ামী লীগকে নির্বাচনে আনা না আনা, এইটা নিয়ে আমার মনে হয় আলোচনা টকশোগুলোতে, বিভিন্ন চ্যানেলগুলোতে কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগ যদি মনে করে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা সেভাবে প্রস্তুতি নিয়ে তারা কি করবে না করুক। কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত কর্মকাণ্ড, এই সমস্ত কর্মকাণ্ডকে রেখে যদি যারা আজকে মামলার আসামি, যারা আজকে পলাতক, তারা এসে যদি আবার নির্বাচনের প্রার্থী হতে চায়, যারা গত 15 বছরে গুমের সাথে জড়িত, যারা গত 15 বছরে আপনার রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে, যারা গত 15 বছরে আপনার দেশের মানুষের শান্তি নিরাপত্তা বিঘ্নিত করেছে, মানুষের বৈষম্য তৈরি করেছে, আমি তো মনে করি না যে একটা রাজনৈতিক দল তো মানুষের কাছে ভোটের জন্য যাবে, জিতার জন্য যাবে। সুতরাং রাজনৈতিক দল হিসাবে যদি আওয়ামী লীগ এখন এই তাদের বিগত সময়ের
এই কালিমা নিয়ে যদি তারা দাঁড়াতে পারে দাঁড়াবে, জনগণ তাদেরকে কিভাবে কিন্তু গ্রহণ করে অপেক্ষা করে। আগামী 2 মাসের মধ্যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্ররা। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আপনাদের আসলে আশঙ্কার জায়গাটা কোথায়? যেমনটি আসলে আমরা জানি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির। আমি এটার সাথে 100% একমত। বাংলাদেশে তো আপনার গত 50 বছরে যদি দেখেন যে আপনার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করে ক্ষমতার পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি করা হয়েছে, এর সাথে সময় করেছে, অনিলের সময় করেছে। আবার যদি এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তো আপনার জনগণের যে সমর্থন নিয়ে এখানে দায়িত্ব পালন করছে, এখান থেকে যদি আপনার কেউ তাদের ছত্রছায়ায় নতুন রাজনৈতিক শক্তি গড়তে চায়, এটা জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না এবং এটা জনগণ মেনেও নিবে না। সুতরাং এখানে যে বিষয়টা হচ্ছে কি, আপনার যে নতুন রাজনৈতিক শক্তি, নতুন রাজনৈতিক দর্শন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যা কিছু আজকে তরুণ ছাত্ররা বলছে বা ছাত্র সমাজ বলছে, তারা এটা নিয়ে সামনের দিকে নতুন দর্শন নিয়ে নতুন চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হতে কোনো অসুবিধা নাই, কোনো বাধাও সৃষ্টি হবে না। সুতরাং তারা যদি নতুন কোনো দর্শন, চিন্তা ভাবনা, নতুন বন্দোবস্ত নিয়ে জাতির সামনে উপস্থাপন করে সেই নেতৃত্ব নিয়ে তারা সারা দেশে এগিয়ে যেতে চায়, যাবে, অসুবিধা তো নাই। বাংলাদেশের স্বাধীনতার পর আপনার বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাসদ তৈরি হয়েছিল, তারপর আরও বহু রাজনৈতিক দল তৈরি হয়েছিল, কিন্তু বাস্তব প্রেক্ষাপটে আপনি উন্নত বিশ্বগুলোতে দেখেন যে দ্বিদলীয় রাজনৈতিক যে চর্চা, তার কারণ সরকারে যারা থাকে, বিরোধী দলে যারা থাকে, খুব কাছাকাছি অবস্থা থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, ভারত বলেন, আপনার জাপান বলেন, উন্নত গণতান্ত্রিক বিশ্বগুলোতে একটা দ্বিদলীয় গণতান্ত্রিক চর্চা রয়েছে। আপনি যদি সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এই মানে একটা প্যারালাল অবস্থান না থাকে, তাহলে আপনি কখনোই দেশে গণতান্ত্রিক চর্চা। ধন্যবাদ জানাচ্ছি জনাব হারুনুর রশিদ। জনাব মাসুদ কামাল, দু এক লাইনে এই বিষয়ে আপনার মন্তব্য নিতে চাই। না, ছাত্ররা রাজনৈতিক দলগুলো তো খুব খুশি, আমি খুব আনন্দিত। কারণ তখন তারা একটা সিস্টেমে চলে আসবে। এখন তো যে কেউ বলতেছে আমি সমন্বয়ক, এটা করতে হবে, ওটা করতে হবে, হ্যান করতে হবে, অনেক কিছু বলতেছে, প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বলতেছে, অনেক কিছু। যখন তার একটা পলিটিক্যাল পার্টি আসবে, তখন কি হবে? তখন তার একটা পার্টি হয়ে যাবে, তখন অন্য অন্য পার্টির সঙ্গে তারা একটা পার্টি, তখন তারা জনগণের মন জয়ের চেষ্টা করবে। যে ইলেকশনে পাস করতে হলে তো মন জয় করতে হবে, জনগণের বক্তব্য বলতে হবে। এটা আমি মনে করি খুব ভালো হবে। আমি চাই যে ওনারা দ্রুতবেগে একটা পলিটিক্যাল পার্টি করুক। হারুনুর রশিদ, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি। জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।